কাল রাত্রি স্টুডিওর বিশেষ উপস্থাপনা এই মুহূর্তে শুনুন বাংলা ভূতের ঘটনা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সত্য ভৌতিক ঘটনা। আজকে যিনি ঘটনাটা পাঠিয়েছেন উনি ওনার পরিচয় জানাননি এবং উনি জানিয়েছেন যে এই ঘটনাটা একদম সত্য। তিনি আরও জানিয়েছেন তিনি একদিন বৈঠকখানায় বসেছিলেন। সেদিন তার বাড়িতে একজন গেস্ট এসেছিল। সে গেস্টটি তার বৈঠকখানায় বসে তাকে ঘটনাটি জানিয়েছেন। তো আর একদম দেরি করছি না, শুরু করছি আজকের ঘটনা। সেই বর্ষণমুখর সন্ধ্যায় আমার বৈঠকখানায় বসে অভিরূপ যখন কথাগুলো বলছিল, ওর হাত দুটো থরথর করে কাঁপছিল। মাঝে মাঝেই ও ঢোক গিলছিল, যেন গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওর পাশে বসা সুমিত আমার হাতটা চেপে ধরে ফিসফিস করে বলল, দাদা, ওর দিকে তাকান। যে ছেলেটা একা পাহাড়ে ট্রেকিংয়ে যেত, সে আজ নিজের ছায়া দেখলেই চমকে ওঠে। আমরা যা দেখেছি আপনি হয়তো ভাববেন আমরা পাগল হয়ে গেছি। অভিরূপ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, জানেন, গ্রামের ওই পুরনো পৈতৃক বাড়িটায় যেদিন পা রাখলাম, রিমি প্রথম থেকে খুব অস্বস্তিতে ছিল। বিশাল চাতাল, আর তার শেষে সে কয়েকশো বছরের পুরনো বেলগাছটা। ডালগুলো এমনভাবে ঝুলে আছে যেন কাউকে চাপটে ধরতে চাইছে। প্রথম দিন বিকেলেই রিমি আমার শার্টের হাতাটা শক্ত করে চেপে ধরে বলেছিল, অভিরূপ, আমার না এখানে একদম ভালো লাগছে না, চলো না ফিরে যাই। মনে হচ্ছে এই বাড়ির দেওয়ালগুলো, এই গাছটা সবই যেন আমাদের দিকেই তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে এখানে আমরা একা নেই। আমি হেসে ওর গালটা টেনে দিলাম, বলেছিলাম, আরে ধুর, এত বড় বাড়ি দেখে তুই ঘাবড়ে গেছিস, কদিন থাক, সব ঠিক হয়ে যাবে। আজ বুঝতে পারি কি মারাত্মক ভুলটাই না আমি করেছিলাম। সেই রাতেই প্রথম টের পেলাম। রাত তখন 1:30, সারা গ্রাম নিঝুম। হঠাৎই খটখট শব্দ। আমাদের শোয়ার ঘরের বাইরে লম্বা বারান্দায় কেউ একজন হাঁটছে, খুব ধীর কিন্তু ভারী পা। মনে হচ্ছিল কাঠের খড়ম পরে কেউ পায়চারি করছে। রিমি ভয়ে আমার বুকে মুখ রেখে ফিসফিস করে কেঁদে উঠল, অভিরূপ, কে ওখানে? আমার খুব ভয় করছে। আমি ওকে ইশারায় চুপ করতে বলে টর্চটা নিয়ে এক ঝাটকায় দরজা খুললাম। বারান্দা পুরো ফাঁকা, শুধু বৃষ্টির ছাট। কিন্তু দরজাটা খুলতেই একটা কনকনে ঠান্ডা হাওয়া আমার মুখের উপর আছড়ে পড়ল, আর তার সাথেই এক উগ্র চন্দন আর ধূপের গন্ধ। আমি বুঝতে পারলাম না এত রাতে চন্দনের গন্ধ কোত্থেকে আসবে। টর্চের আলোটা ঘষতে গিয়ে পড়ল সেই বেলগাছটার ওপর। আমি দেখলাম গাছের ওই মোটা ডালটা সজোরে দুলে উঠল, যেন ভারী কেউ সেখান থেকে এই মাত্র লাফিয়ে নিচে নামলো। পরদিন সকালে কানুলালকে যখন ওই বেলগাছটাই রাখা মাটির প্রদীপের কথা জিজ্ঞাসা করলাম, ওর চোখের মণি দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। ও কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, দাদা বাবু, দোহাই আপনার, ওনার থানে ওনার অনুমতি ছাড়া কেউ যাবেন না। উনি বড্ড ছুচি ভাই, অসুচি সইতে পারেন না। আপনারা শহরে মানুষ, একটু সমঝে চলবেন। আমি তখন খুব রেগে গিয়েছিলাম। বলেছিলাম, উনি কে? হ্যাঁ, আমার বাড়িতে আমি যেখানে খুশি যাব। কানুলাল আমাকে আর কোনো কথা বলল না, মাথা নিচু করে চলে গেল। আসল বিভীষিকা শুরু হলো সেদিন বিকেলে। আমি চাতালে বসেছিলাম। হঠাৎ আকাশটা সিঁদুরের মতো লাল হয়ে এলো। রিমি ছুটে এসে আমার হাতটা খামচে ধরল। ওর চোখ মুখ ফ্যাকাশে,
ও কাঁদতে কাঁদতে বলল, অভিরু, আমি তোমার পায়ে পড়ছি, চলো এখান থেকে, আমার দম বন্ধ হয়ে আসছে। কে যেন আমাকে কানের কাছে সারাক্ষণ ফিস করে বলছে, চলে যা চলে যা। আমি ওকে বোঝানোর আগেই হঠাৎ আমার কানের খুব কাছে একটা গম্ভীর বরফের মতো ঠান্ডা গলায় বলে উঠল, অপবিত্র, এই ভিটে ত্যাগ কর। আমার রক্ত জল হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে দেখলাম কেউ নেই। রাত বাড়ার সাথে সাথে হাওয়া আরো ঘোলাটে হলো। রাত 12:10। ঘরে 0 ওয়াটের বাল্বটা হঠাৎ দপদপ করে নিভে গেল। আর ঠিক তখনই অনুভব করলাম বিছানার চাদরটা কেউ পায়ের দিক থেকে জোরে টানছে। আমার রক্ত জল হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে দেখলাম কেউ নেই। রাত বাড়ার সাথে সাথে আবহাওয়া আরো ঘোলাটে হলো। রাত 12:10। ঘরে 0 ওয়াটের বাল্বটা হঠাৎ দপদপ করে নিভে গেল। আর ঠিক তখনই অনুভব করলাম বিছানার চাদরটা কেউ পায়ের দিক থেকে জোরে টানছে। রিমি তখন ঘুমের ঘরে গঙ্গাচ্ছে। আমি চাদরটা আঁকড়ে ধরলাম। সারা ঘরে সেই উৎকট পচা মাংস আর চন্দনের গন্ধে ভরে গেছে। ঘরের কোণ থেকে একটা হাড়হিম পড়া খসখসে হাসির শব্দ ভেসে এলো। অপবিত্রের স্থান নেই এখানে। জানালার গিলের ফাঁক দিয়ে একটা কুচকুচে কালো ছায়া ঘরের ভিতরে ঢুকলো। সিলিং ছোঁয়া লম্বা, মাথায় বিশাল টিকি, কাঁধে পইতে ঝুলছে। ছায়াটা বিছানার দিকে এগোতেই ঘরের বাতাস যেন কেউ শুষে নিল। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সে আমার গলার কাছে তার বরফের মতো ঠান্ডা আঙ্গুলগুলো ঠেকালো। ফিস ফিস করে বলল, তোর রক্ত দিয়ে আমি আমার বেলতলার মাটি ধুয়ে ফেলবো। আমি যন্ত্রণে ছটপট করছি। ঠিক তখনই পাশের রুম থেকে সুমিত পাগলের মতো দরজায় ধাক্কা দিতে শুরু করলো। অভিরূপ, অভিরূপ, দরজা খোল। ঘরে এত ধোয়া কেন? তোরা ঠিক আছিস তো? সুমিতের ধাক্কায় ছায়াটা মুহূর্তের মধ্যে মিলে গেল। আমি হাঁপাতে হাঁপাতে দরজা খুলতেই সুমিত আমাকে জড়িয়ে ধরল। ওর সারা শরীর কাঁপছে। পরদিন সকালে রিমি একদম অন্যরকম হয়ে গেল। ও কোনো কথা বলছে না, চোখ দুটো স্থির, কাচের মতো। শুধু এক মনে রান্নাঘরে গোবর দিয়ে মেঝে লেপছে। আমি ডাকলাম, রিমি, রিমি, কি করছিস? ও ফিরে তাকালো না। আমি আর পারলাম না। হন্তদন্ত হয়ে ছুটলাম তারনাথ জেঠার কাছে। গিয়ে সোজা ওনার পা দুটো জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। জ্যাঠা, আমার রিমিকে বাঁচান, ও তো কোনো দোষ করেনি। কাল রাতে আমি যা দেখেছি, আমার স্ত্রী পাগল হয়ে যাবে জ্যাঠা। তারানাথ জ্যাঠা শান্তভাবে আমার কাঁধে হাত রাখলেন। ওনার গলায় কোনো বিরক্তি নেই, বরং একটা গভীর সমবেদনা। ওঠ, ওঠ অভির, ওঠ। উত্তেজিত হোস না। তুই যেটাকে ভয় পাচ্ছিস, এই গ্রাম সেটাকে দেবতা মানে। উনি এই ভিটের আদি মালিক, এক পরম পণ্ডিত ব্রাহ্মণ। উনার জপ তপ ওনাকে মুক্তি দেয়নি রে। উনি এই বেলগাছটাকেই নিজের আসন করে নিয়েছেন। উনি এই বাড়ির রক্ষাকর্তা। কিন্তু কিন্তু তোরা তোদের শহরের চাল চলন, ওই চাঁতালে বসে আমিষ খাওয়া, উনি এই সব তো সহ্য করবেন না রে, করবেন না সহ্য। আমি হতবাক হয়ে বললাম, তাহলে উনি আমাকে মেরে ফেলতে চান? জেঠা মাথা নাড়লেন। না, উনি তোকে কিছু করতে চান না। উনি দেখাতে চান, আজ অমাবস্যা,
আজ রাতেই উনি তোদের ওনার আসল রূপ দেখাবেন। মনে রাখিস, উনি তোর শত্রু নন, উনি এই বাড়ির ইতিহাস। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। রাত 1টার সময় ঘরের মেঝেটা ভূমিকম্পের মতো কেঁপে উঠল। জানালার ওপার থেকে একটা সাদা ধোঁয়া ঘরের ভেতরে ঢুকলো। ধবধবে সাদা ধুতি, উদম গায়ে পইতে ওনার মুখটা যখন স্পষ্ট হলো, আমি দেখলাম ওনার চোখে কোনো রাগ বা আক্রোশ নেই, আছে একটা বুক ফাটা বিষণ্ণতা। উনি তখন রিমির সামনে গিয়ে বসলেন। রিমি তখন ঘোরের মধ্যে সংস্কৃত স্তোত্র পড়ছে। উনি রিমির কপালে হাত দিলেন, তারপর আমার দিকে তাকিয়ে একটা লম্বা আঙ্গুল তুলে জানালার বাইরে ওই বেল গাছটার শিকড়ের দিকে ইশারা করলেন। উনি যেন ডুকরে কেঁদে উঠলেন নীরব ভাষায়। পরদিন সকালে আমি পাগলের মতো একটা কোদাল নিয়ে ওই বেল গাছটার গোড়ায় খুঁড়তে শুরু করলাম। আমার চোখ দুটো বেয়ে জল পড়ছে। কানুলাল ছুটে এসে আমার হাত চেপে ধরে বলল, কি করছেন দাদাবাবু? ব্রহ্মসাপ লাগবে যে। আমি কানুলালকে এক ঝাটকায় ছড়িয়ে দিয়ে বললাম, সরো কানুলাল, ওনাকে মুক্তি দিতেই হবে। একটু গভীরে যেতেই কোদালটা শক্ত কিছুতে ধাক্কা খেল। মাটি সরাতেই আমার হৃৎপিণ্ড যেন থমকে গেল। মাটির নিচে একটা সাদা ধবধবে সাদা টুকরো আর একটা করটি। দেখতে দেখতেই ভিড় জমে গেল। গ্রামের সবচেয়ে পুরনো বাসিন্দা বিশু দাদু লাঠিতে ভর দিতে দিতে এগিয়ে এলেন। ওনার চোখ ছলছল করছে। উনি কাপা গলায় বলছেন, এটাই তবে সত্যি, এই পরম ব্রাহ্মণ বৈষ্ণব এই বেলতলায় বসে জপ করতেন। হঠাৎ হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে যান। ওনার অন্ত্যেষ্টি করার কেউ ছিল না দাদাবাবু। এই ভিটের টানে নিজের সমাধির ওপরেই উনি আটকে আছেন কয়েকশো বছর ধরে। আমি রিমির দিকে তাকালাম। ও তখন বারান্দায় দাঁড়িয়ে ওই গর্তটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখে সেই ঘোরটা আর নেই। সেখানে এখন শুধু একরাশ কষ্ট। ও ধীরে ধীরে নিচে নেমে এলো। এক মুঠো মাটি নিয়ে ওই হাড়গুলোর ওপর ছড়িয়ে দিল পরম মমতায়। তারপর আমার দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, চলো অভিরূপ, এবারই আমাদের নয়, উনাকে উনাদের মতো শান্তিতে থাকতে দাও। সেদিন বিকেলেই আমরা গ্রাম ছাড়লাম। ট্যাক্সিতে ওঠার সময় তারনাথ যেটা শুধু বলেছিলেন, উনি তোমাদের ক্ষমা করেছেন খোকা। মনে রেখো, সব সম্পত্তি মানুষের হয় না। কিছু সম্পত্তির মালিক কালপুরুষ নিজেই হয়ে থাকেন। মনে রাখো কথাটা, অবশ্যই মনে রাখবে এরপর থেকে। ট্যাক্সিটা যখন বড় রাস্তায় উঠল, আমি একবার পিছনে ফিরে তাকালাম। কুয়াশার মধ্যে ওই বেলগাছটা তখনও পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, যেন এক অতন্ত্র প্রহরী। সে তার নিজের ভিটে আগলে বসে আছে একা, শতাব্দীর পর শতাব্দী ধরে। এরপর অভিরূপ চুপ করল। ঘরের ভেতর তখন এতটাই নিস্তব্ধতা যেন ঘরের ভেতর পিন পড়লে শব্দ শোনা যাবে। বাইরে বৃষ্টি থেমে গেল। আমি শুধু ভাবছিলাম, শহর থেকে এত দূরে এই অন্ধকারে সত্যি কি কেউ এখন ওই ভিটে পাহারা দিচ্ছে? এই ছিল আমাদের সত্য ভৌতিক ঘটনা। তো ওনার হিসেবে যেভাবে উনি ঘটনাটা পাঠিয়েছেন, আমি ঠিক সেইভাবে ঘটনাটা পাঠিয়েছি। তোমরাও যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করার। কালাত্রী স্টুডিওর পক্ষ থেকে আজকে যে ঘটনাটা আপনাদের শোনালাম, এই ঘটনাটা আপনাদের বিশ্বাস করতেই হবে এমনটা একদম নয়। আপনারা চাইলে এটাকে গল্প হিসেবেও নিতে পারেন। কালরাত্রি স্টুডিও কখনোই বলে না এটাকে আপনাদের বিশ্বাস করতেই হবে। কালরাত্রির পক্ষ থেকে যে ঘটনাটি আজকে শোনানো হয়েছে, নাম, স্থান, কাল, পাত্রের সাথে বাস্তবের কোনো মিল নেই।
যদি তার থেকে থাকে তা সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আর যদি থেকে থাকে বা কারো পার্সোনাল সেন্টিমেন্টের সাথে জড়িত হয়ে থাকে তাহলে সম্পূর্ণ অনিচ্ছাকৃত, তাই আপনাদের কাছে আগে থেকেই ক্ষমা চাইছি।